কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। পাহাড়ে লাগাতার বৃষ্টি, একের পর এক জায়গায় নামছে ধস, ভেঙে পড়ছে বাড়িঘর। আর এই ভেঙে যাওয়া বাড়ি ঘরের জিনিসপত্র বর্ষার জলে ভেসে আসছে তিস্তা নদীতে। আর এই তিস্তা নদীর জল থেকেই গাজলডোবা সংলগ্ন এলাকার মানুষজন ভেসে আসা গাছের গুড়ি, আসবাবপত্র সহ সমস্ত জিনিসপত্র কুড়িয়ে নিচ্ছেন। পরিবারের জন্য রেখে দিয়ে বাদবাকি বিক্রি করে নিজেদের সংসার চালাচ্ছেন তারা। এমনই চিত্র দেখা গেল গাজলডোবা সংলগ্ন এলাকায়। সেই কারণেই বর্ষা এলেই তিস্তা পাড়ের বাসিন্দাদের যেন পৌষ মাস, আর অপরদিকে পাহাড়ে ধস নেমে সেখানকার মানুষের সর্বনাশ। দেখতে পাচ্ছেন সেই ছবি, জলে ভেসে আসা কাঠকুড়ো থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র তারা কুড়িয়ে আনছেন এবং যেগুলো নিজেদের যতটা দরকার ততটা রেখে বাকিটা তারা বিক্রি করে দিচ্ছেন এবং সেই টাকায় তারা সংসার চালাচ্ছেন। এভাবেই তিস্তার জলে ভেসে আসছে সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে গাছের গুড়ি। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। পাহাড়ে লাগাতার বৃষ্টি এবং একের পর এক জায়গায় ধস নামছে, ভেঙে পড়ছে বাড়িঘর। আর এই ভেঙে যাওয়া বাড়িঘরের জিনিসপত্র বর্ষার জলে ভেসে আসছে তিস্তা নদীতে। আর এই তিস্তা নদীর জল থেকেই গাজলডোবা সংলগ্ন এলাকায় মানুষজন তারা ভেসে আসা গাছের গুড়ি, আসবাবপত্র সমস্ত কিছু জিনিসপত্র একেবারে কুড়িয়ে নিচ্ছেন এবং পরিবারের জন্য রেখে দিয়ে বাদবাকিটা তারা বিক্রি করে নিজেদের সংসার চালাচ্ছেন। এই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে গাজলডোবা সংলগ্ন এলাকায়। সে কারণেই বর্ষা এলেই তিস্তা পাড়ের বাসিন্দাদের যেন পৌষ মাস, আর অপরদিকে পাহাড়ে ধস নেমে সেখানকার মানুষের সর্বনাশ। কথা বলে নেব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, যে ছবি দেখতে পাচ্ছি যে রীতিমতো পাহাড়ের যে ধস নেমেছে বা সেখানে যে বৃষ্টি হচ্ছে, তিস্তার জলে যে সমস্ত ঘরবাড়িগুলো ভেঙে গিয়েছে সেই বাড়ি ঘরের আসবাবপত্র থেকে শুরু করে গাছের গুড়ি এগুলো ভেসে আসছে এবং গাজলডোবা সংলগ্ন এলাকার মানুষজন সেগুলো কুড়িয়ে রাখছেন, তারা জিনিসপত্রগুলো বিক্রি করছেন, তাদের সংসার চালাচ্ছেন। ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? যেখানে রয়েছে এই যে গাজলডোবা ব্যারেজের এই যে তিস্তা নদী দিয়ে কিন্তু একাধিক গাছের গুড়ি থেকে শুরু করে মানুষের আসবাবপত্র বিভিন্ন কিছু ভেসে আসছে। পাশাপাশি দেখতে পাচ্ছি এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এইভাবে সব গাছের গুড়ি কিন্তু সব জল থেকে উঠিয়ে তাদের নিজেদের বাড়ির কাজের জন্য ব্যবহার করার জন্য রাখছে। পাশাপাশি আমি আমার ক্যামেরা পার্সনকে আর একটু দেখাতে বলবো, এই যে এইদিকে এই মুহূর্তে কিন্তু এই যে নদী থেকে তুলে এইভাবে কিন্তু ঢিপ করছে তারা, কিন্তু এই যে পাহাড়ের ধসের পরে যে এই জলে ভেসে আসা এই সমস্ত জিনিস তারা কুড়িয়ে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এর উপরে কিন্তু এলাকার কিছুটা জীবিকা নির্বাহ করছে, কারণ এই দুটি মাস যদি তারা এই সমস্ত কাঠ যদি জোগাড় করে সেক্ষেত্রে সারা বছর বাড়ির যে রান্না বাড়ি থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম তারা করতে পারবে। পাশাপাশি আমি এখানে যারা রয়েছে আমি একটু তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, এই যে গাছের গুড়ি আপনারা কোথা থেকে আনছেন বা কোথায় পাচ্ছেন? আমরা এই নদীতে পাচ্ছি। নদীতে? হ্যাঁ। এখানে কি মানে 12 মাস আসে না এই বর্ষার সময় মূলত? না, শুধু এই বর্ষাতেই। যেদিন বড় বৃষ্টি হয়, বেশি মাত্রা বৃষ্টি হয় সেদিনই আসে। এটা কি পাহাড়ের ধসের কারণে কি এই গাছগুলো আসছে না কি মনে করছেন? হ্যাঁ, পাহাড়ের ধসের কারণে। আর এটা আপনারা কতটা জমাতে পারেন বা কি করেন এই গাছের গুড়ি? এটা কতটা জমাতে বলতে কি আমাদের যতটা লাগে ততটাই আমরা সংগ্রহ করি। যতটা লাগে ততটাই সংগ্রহ করছেন, মানে এটা কি জ্বালানি হিসাবে ব্যবহার? জ্বালানি হিসাবে। আমি কিন্তু এলাকাবাসী যারা রয়েছে যারা এখানে কাঠ সংগ্রহ করছে আমি একটু তাদের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে যে তারা জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য এই সমস্ত নিয়ে যাচ্ছে। পাশাপাশি কিন্তু এখানে অনেকেও বলছে যে তারা যদি জ্বালানি হিসাবে যতটা প্রয়োজন তার থেকেও যদি বেশি যদি জোগাড় করতে পারে সেক্ষেত্রে তারা কিছুটা হলে বিক্রি করে সেখান থেকে কিছু উপার্জন তারা করছে। পাশাপাশি আমি আরো একটা জিনিস দেখাবো, এই যে কাঠগুলো ভেসে আসে কাঠের সঙ্গে কিন্তু একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সেখানকার যে সাধারণ মানুষের বাড়িঘরও যে ভেঙেছে তার একটা চিহ্ন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই যে কাঠগুলো রয়েছে
এটা কিন্তু চেরাই কাঠ, যেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে সেখানে পাহাড়ে কিন্তু সাধারণ মানুষের বাড়িঘরও কিন্তু ভেঙেছে। এই যে কাঠ, এই কাঠ দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের যে বাড়িঘর ভেঙেও কিন্তু চলে এসছে। পাশাপাশি কিন্তু বাড়িঘরের যে আসবাবপত্র, অনেক জিনিসই কিন্তু এখানকার মানুষ কিন্তু এর আগেও বহু পেয়েছে, বা এখনো কিন্তু সেখানে যদি কিছু বাড়িঘর ভেঙে আসে, সেখানকার জিনিসপত্র কিন্তু এই জলের স্রোতে ভেসে আসে। পাশাপাশি আমার ক্যামেরাম্যান প্রসেনজিৎকে দেখাতে বলবো, এই যে এখনো যে তিস্তার যে জলের যে পরিস্থিতি রয়েছে, জলে কিন্তু এখনো দেখা যাচ্ছে বহু জিনিস কিন্তু ভেসে আসছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সব জিনিস কিন্তু ভেসে আসছে, এখনো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ে ধসের পরিমাণটা কি পরিমাণে ধস নেমেছে বা কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়, সেটা কিন্তু এখানেই পরিলক্ষিত করা যাচ্ছে। পরিতোষ, সেক্ষেত্রে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি এই জিনিসগুলো সারাদিন ধরে তারা জিনিসগুলো সংগ্রহ করেন এবং তারপর যতটা তাদের দরকার ততটা রেখে দিয়ে বাড়তিগুলো বিক্রি করে দেন? হ্যাঁ, একদমই দীপর্ণা, এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু সারাদিন এই সমস্ত জিনিসই সংগ্রহ করে তাদের যেটুকু প্রয়োজন তারা সেটুকু রেখে যাতে সারা বছর তারা এই যে খড়ি আসছে, এই খড়ি দিয়ে বাড়ির যে জ্বালানি হিসাবে ব্যবহার করছে, জ্বালানি হিসাবে ব্যবহার করার পাশাপাশি যেটুকু যদি বেঁচে যায় সেটুকু কিন্তু বিক্রি করে কিছুটা হলে অর্থ উপার্জন করে তারা কিন্তু দিন কাটায়। কারণ হচ্ছে এইদিকে যেহেতু এই চর এলাকা যে রয়েছে, চর এলাকা কৃষিভিত্তিক এলাকা, কৃষিকাজ ছাড়া কিন্তু এই এলাকায় আর কোনো কাজ নেই, যার কারণে কিন্তু অন্য কৃষিকাজ ছাড়া সেখানে দেখতে পাচ্ছি অনেক লোকজন তারা কাঁধে করে সেই কাঠ বয়ে নিয়ে যাচ্ছেন, সেই গাছের গুড়ি বয়ে নিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে একটু কথা বলো, তারা কি বলবেন? ঠিক আছে দিদি, আপনারা এই গাছের গুড়ি কোথা থেকে আনছেন বা কোথায় পাচ্ছেন, বা এই জলে কি আসছে? সব? হ্যাঁ, সব জলেরই। জলে আসছে? হ্যাঁ, সব জলে আপনারা আসছে। কি মানে কোন সময় পান এই গাছের গুড়িগুলো? সকালটাই বেশি ছিল। সকালটাই বেশি থাকে? হ্যাঁ। আর আপনারা এই যে গাছের গুড়ি নিচ্ছেন, এতে আপনাদের কি প্রয়োজনের যতটা পাচ্ছেন অতটা, নাকি আরো বেশি হলে আরো আপনাদের সুবিধা? যত আসবে তত ধরবো। যত আসবে তত ধরবে? হ্যাঁ। এর থেকে কি মানে আপনারা কি নিজেরা বাড়ির কাজে, না আবার বাইরে বিক্রিও হয় এটা? ওটা বেশিরভাগ হইলে মানে আমাদের প্রয়োজন যেটুকু সেটুকু রাখবো, তারপর বেশি হলে তো বিক্রি করবো। বেশি হলে বিক্রি করবে? হ্যাঁ, ওটা তো এক্সট্রা লাভ হবে। এ তো একটা আর্থিক উপার্জন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আপনার জীবনে ঝুঁকি নিয়ে যে এই যে জল থেকে ওঠানো, কতটা জীবনে ঝুঁকি রয়েছে? পুরোটাই ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, কারণ স্রোত তো আর কম নেই। স্রোত রয়েছে জলে? হ্যাঁ, স্রোত তো রয়েছে। আর এই শুধু কাঠ না, সঙ্গে আরো পাহাড়ে অনেক জিনিসপত্র তো ভেসে আছে। এবার আগের তুলনায় কম আসছে, সেরকম দেখাই যাচ্ছে না। সেরকম কিছু দেখা যাচ্ছে না। আগে আসতো? আগের বার বন্যা হইলো তখন প্রচুর জিনিস আসছে। কি জিনিস আসছিল তাও বলতো? আমি দেখিনি, আমি ছিলাম না, এখানে আসিনি আমি। কি পাওয়া গেছিল? ওই যে ঘর ভাঙ্গা কাঠ, এই সে ঘরের ওই যে উপরের কাঠ, নিচের আসবাবপত্র গুলা, গ্যাস সিলিন্ডার ওগুলা শুনছি পাওয়া গেছে, কিন্তু আমরা পাইনি। আপনারা পান না, আমরা পাইনি। ছেলেকে নামতে দেয়নি, প্রচন্ড জল ছিল তখন, ছেলেকে নামতে দেয়নি। জলের স্রোত তো প্রচন্ড? হ্যাঁ, প্রচন্ড। আর এবার কি আগের থেকে জল এখন বাড়তে শুরু করেছে নাকি? তো এই বছর এই 2-3 দিন থেকে তো জল প্রচন্ডই বাড়া ছিল, কালকে তো সেই জল ছিল। বেশ, একেবারেই, অর্থাৎ যে সমস্ত জিনিসপত্রগুলো তিস্তার জলে ভেসে আসছে সেই জিনিসপত্রগুলো তারা সংগ্রহ করছেন, সেগুলো কুড়িয়ে রাখছেন এবং যতটা তাদের প্রয়োজন ততটা তারা রেখে বাকিটা তারা বিক্রি করে দিচ্ছেন। এতে তাদের জীবিকায়ও কিছুটা সুবিধা হচ্ছে। আপাতত ধন্যবাদ পরিতোষ।